আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুবই আন্তরিকভাবে দুঃখিত জানানো যাচ্ছে যে যে আমাদের আজকের লাইভ সেশনটা নেটওয়ার্ক সমস্যার কারণে অনেক আমাদের শুরু করছিলাম, কিন্তু আমরা লাইভ সেশনটা সেখানে কন্টিনিউ করতে পারি নাই। আমরা ফেসবুকে আবারও নতুন ভাবে শুরু করলাম। আমরা যারা লাইভে যুক্ত হয়েছি বা হব, সবাই একটু লাইভটা দ্রুত শেয়ার করে দেই। আমরা সবাই শুরু করে দেই। আমাদের যারা গেস্ট আছেন, আমাদের মূলত গেস্ট আছেন মোহাম্মদ মাহবুব আলম ভাই। মোহাম্মদ মাহবুব আলম ভাই চায়না থেকে যুক্ত হবে এবং তিনি আমাদের ইউরেকা একাডেমির ডিরেক্টর। এবং দ্বিতীয়ত আমাদের সাথে গেস্ট হিসেবে যুক্ত হবে দ্বিতীয় গেস্ট হিসেবে থাকবে মোহাম্মদ ওবায়দুল ইসলাম, তিনি জাপান থেকে যুক্ত হবে। এবং চতুর্থ নাম্বার আমাদের সাথে গেস্ট হিসেবে যুক্ত হবে মেহেদী হাসান রিহান ভাই, তিনি মূলত আমাদের সাথে যুক্ত হবেন রাশিয়া থেকে। আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমাদের সময় ছিল 7:30, আমরা লাইভটা শুরু করছিলাম, কিন্তু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা লাইভটা সেভাবে কন্টিনিউ করতে পারি নাই। আমরা আজকে মূলত জাপান, রাশিয়া এবং চায়না, বাইরের দেশে যে উচ্চশিক্ষা, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। এবং বাইরের দেশে বিশেষ করে রাশিয়া, জাপান এবং চায়না বা চীনে কিভাবে খুব সহজে আমরা পড়ালেখা করতে পারি, কিভাবে স্কলারশিপ পেতে পারি, সেখানে কি ধরনের জব বাংলাদেশের স্টুডেন্টকে সুযোগ সুবিধা দিয়ে থাকে, এই সকল কিছুই জানবো ইনশাআল্লাহ। আমাদের যিনারা গেস্ট হিসাবে আসে, আমি আশা রাখি খুব দ্রুতই আমাদের গেস্ট যুক্ত হবেন এবং আমরা আমাদের আলোচনা শুরু করে দেবো ইনশাআল্লাহ। আমাদের এটা দ্বিতীয় সেশন। আমরা এর আগে আরো একটা সেশন করেছিলাম, সেখানে আমরা চাইনা স্কলারশিপ, কি কি ধরনের স্কলারশিপ আছে, সেখানে কি কি ধরনের স্কলারশিপ বাংলাদেশি স্টুডেন্টকে দিয়ে থাকে এবং বাংলাদেশি স্কলারশিপ কি কি ধরনের, বাংলাদেশি শিক্ষার্থীকে কি কি ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে, সে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলার কাছে অনেক অনেক লাখ শুকরিয়া। আজকে আমাদের দ্বিতীয় লাইভ ছিল, এটা আমাদের দ্বিতীয় সেশন। আমাদের সেশনটা আমরা ভাবছিলাম যে খুব ভালোভাবেই হবে, কিন্তু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা সেশনটা অনেক দেরিতে আর কি শুরু করতে হচ্ছে, এই জন্য আমরা একান্তভাবেই দুঃখিত। যে আপনাদের যে টাইমে দিছিলাম, আমরা সেই টাইমে যুক্ত হতে পারি নাই। আমাদের
রাশিয়া থেকে মেহেদী হাসান রিহান ভাই যুক্ত হয়েছে। মেহেদী হাসান রিহান ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমি আপনার কথা শুনতে পারতেছি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। মেহেদী হাসান রিহান ভাইয়ের আমরা হচ্ছে পরিচয়টা নিব। আবার একটু মেহেদী হাসান রিহান ভাই একটু কষ্ট করে আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম। লাইফে সবাইকে আমার সালাম। আমার নাম মাহাদি হাসান রিহান। আমি লালমনিরহাটে জেলার লালমনিরহাট সদরে থাকি। বর্তমানে আমি রোস্টোপন্ডন রাশিয়াতে আছি। ডন স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে সিএসসি ডিপার্টমেন্টে অধ্যয়নরত। আচ্ছা ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ। 19-20 সেশনে ডিপ্লোমা স্টুডেন্ট ছিলাম রংপুর পলিটেকনিকের। আচ্ছা ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ ভাইয়ার আপনি পরিচয় দেওয়ার জন্য। আমরা মূলত আরেকবার লাইভটা করার চেষ্টা করছিলাম, কিন্তু টেকনিক্যাল প্রবলেমের কারণে লাইভটা দেখা যাচ্ছিল না, যার কারণে আবার একটু সময় নিয়ে আমরা আবার লাইভটা শুরু করলাম। তো আমরা যারা দর্শক হিসেবে লাইভটা দেখছি, সবাই একটু ভালো করে শেয়ার করে দেই বিভিন্ন গ্রুপে এবং পেজে, যাতে করে আমরা আজকে নতুন কিছু তথ্য পাই। মেহেদী হাসান রিয়ান ভাই, আপনার কাছে সর্বপ্রথম আমি এই যে প্রশ্নটি করব সেটি হচ্ছে যে আপনি মূলত এখন রাশিয়াতে আছেন। আমাদেরকে একটু রাশিয়ার বিষয়ে বা রাশিয়ার পড়ালেখা এবং রাশিয়ায় আপনি কিভাবে গেলেন, কেন গেলেন, এই বিষয়ে একটু বলবেন আবার কষ্ট করে। আমার আমার ডিপ্লোমা শেষ হয় 2024 সালের এপ্রিল মাসে। তখন আমার চিন্তা ভাবনা ছিল যে আমি চায়নায় যাব। তা আমি চায়নায় অ্যাপ্লাই করছিলাম। ন্যান্তং ইউনিভার্সিটিতে আমার টাইপ এ স্কলারশিপ আসছিল। আমার জেডাব্লিউ আসছিল জুলাই মাসে, কিন্তু পরবর্তীতে একটা বিষয় ভাবলাম ওইখানে ভাইয়া, আপনার নেটওয়ার্ক প্রবলেমের কারণে মেবি মনে হয় আপনার কথাগুলো আমরা শুনতে বড় পাচ্ছি। ভাইরা বললো আমার মতো যে তুই চায়না না গিয়ে রাশিয়া করতে পড়াশোনার মান ওই মতোই। চায়না যে চায়না ছিল সে টাকা দিয়ে আমি রাশিয়াতে থাকা খাওয়া পড়াশোনা সব করতে পারবো। এই কারণে পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম রাশিয়াতেই অ্যাপ্লাই করব। মার্চে বেরোতে অক্টোবর দিতে আমি 2 মাস বাসি ফেস করতে আমি 22 তারিখে আমি ফ্লাই করি রাশিয়া মস্কোতে। আচ্ছা ভাইয়া, আপনার কাছ থেকে আমি একটা তথ্য জেনেছিলাম যে মূলত ডিপ্লোমা স্টুডেন্টদের কাছ থেকে, মানে ডিপ্লোমা স্টুডেন্টদেরকে রাশিয়া মূলত স্কলারশিপ খুব কমই দেয়, এবং এটা না দেওয়ার কারণটা যদি একটু বলতেন আর কি। কম দেয় বিষয়টা এরকম না। আসলে তোমার এখন বর্তমানে রাশিয়াতে যে পরিমাণ স্টুডেন্ট, বাংলাদেশের স্টুডেন্ট হুমড়ি খেয়ে পড়ছে, জবে থেকে ইউরোপে মুভ করা স্টুডেন্ট গুলো ইন্ডিয়ান ভিসা না পাওয়ার কারণে ইন্ডিয়ার মাধ্যমে ওয়েস্টার্ন কান্ট্রি গুলোর এম্বাসি ফেস না করতে পারতে তারা হুমড়ি খেয়ে পড়ছে রাশিয়ার দিকে। আপাতত এখন ইউরোপমুখী সব স্টুডেন্ট রাশিয়াতে আসতেছে। তারা বিভিন্ন রকম স্কলারশিপ, যেমন আমরা জানি ওপেন ডোরস স্কলারশিপ আর গভর্নমেন্ট স্কলারশিপ। গভর্নমেন্ট স্কলারশিপে সিট দেয় সম্ভবত 120টা, 120 জন পার্টিসিপেন্ট পাবে শুধু স্কলারশিপ। তা সেক্ষেত্রে ইন্টারভিউর পর একটা ফ্যাক্ট, আর জেনারেল স্টুডেন্টরা প্রাধান্য বেশি পায়। সেদিক দিয়ে আসলে ডিপ্লোমা স্টুডেন্টের খুব কম, একটা বা দুটো স্টুডেন্টের মতো স্কলারশিপ পায়, আবার অনেকে অনেক সালগুলা আছে যেগুলোতে পায়ও না। এটা হলো সমস্যা। কিন্তু রাশিয়াতে অবস্থান করা অবস্থায় এই নভেম্বর মাসে একটা এক্সাম হয় ভার্সিটি ভিত্তিক। এই ভার্সিটিতে এক্সামে পাশ করলে বা সিলেক্টেড হলে তখন আবার ফ্রি স্কলারশিপ পাওয়া যায়। এটা ভার্সিটি প্রোভাইড করে বা রিজিয়ন প্রোভাইড করে। জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। বাংলাদেশি স্টুডেন্টদেরকে মূলত কি রাশিয়া ফুল ফ্রি স্কলারশিপ বা মাসে মাসে স্টাইপেন্ড এরকম কিছু দিয়ে থাকে? হ্যাঁ, যারা গভর্নমেন্ট স্কলারশিপের আওতায় থাকে তারা মাসে
তারা ফুল টিউশন ফি আর হেলথ ইন্স্যুরেন্স এগুলো গভর্নমেন্ট পে করে থাকে। মাসে মাসে তাদের 3,000 রুবল করে দিয়ে থাকে, যে বাংলা টাকা 5,000-এর মতো। এখন এই টাকাটা খুব নগণ্য মনে হলেও ভাই, 3,000 টাকা দিয়ে তুমি রাশিয়াতে চলাফেরা করতে পারবা, 3,000 রুবল দিয়ে। ও আচ্ছা, 3,000 রুবেল বাংলাদেশি টাকায় কত টাকা একটু যদি বলতেন আর কি clear। 4,500-এর মতো। সাড়ে চার এখন হাজার বলতে পারো 4,500 টাকায় ভাই, বাংলাদেশে তো লিভিং কস্ট 5,000 6,000 চলে যায়। আসলে ভাই এদেশের খাবার দাবারের মান অনেক, দাম অনেক কম, যার কারণে তোমার চলা সম্ভব। জি। আচ্ছা ভাইয়া, রাশিয়ায় স্কলারশিপ পেতে হলে অনেক দেশে যেমন স্কলারশিপ পেতে হলে ফান্ডিং দেখাইতে হয় 10 লাখ, 15 লাখ, 20 লাখ। সেই ক্ষেত্রে কি রাশিয়া এরকম কোনো নির্দেশক্রম বা বাধ্যবাধকতা আছে কিনা একটু যদি ক্লিয়ার করতেন বিষয়টা। না, স্কলারশিপের জন্য তোমাকে ওই আহ তোমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখাতে প্রয়োজন হয় না রাশিয়াতে। এটা নেসেসারি না, আর আইএলসও নেসেসারি না। তাই আমি মনে করি এই ফাইন্যান্সিয়াল কন্ডিশন বা যেটা বলে আমরা ব্যাংক স্টেটমেন্ট, এটা দেখার কোনো প্রয়োজন পড়ে না। আচ্ছা ভাই, আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের যারা এখন বর্তমানে স্টুডেন্ট আছে প্রথম, দ্বিতীয় বা চতুর্থ বা ষষ্ঠ সেমিস্টার, অথবা অনেকে আছে অষ্টম সেমিস্টার। আবার এদের ক্ষেত্রে কি করলে সরকারি স্কলারশিপ মানে পেতে পারে, এদের জন্য কি করণীয় আছে এরকম যদি কিছু একটু বিস্তারিত বলেন। আমি যখন অ্যাপ্লাই করছিলাম, আমি সেলফ ফান্ডেড স্টুডেন্ট। আমি যখন অ্যাপ্লাই করব ভাবছিলাম যে স্কলারশিপের জন্য, তখন সময় ছিল না হাতে। আমি অ্যাপ্লাই শুরু হয় এই বছর, অ্যাপ্লাই করলে পরের বছরে তুমি যেতে পারবে যদি তুমি সিলেক্টেড হও। আমি বলতে চাই যে তোমরা হাতে সময় নেওয়ার সময় অষ্টম সেমিস্টারটা কমপ্লিট করো, করে তোমরা ঢাকায় গিয়ে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে রাশিয়ান কালচার হাউস ঢাকা ধানমন্ডির সাথে ওয়েব সেমিনার হয়, সেসব সেমিনার গুলো অ্যাটেন্ড করো। ওখানকার যে শিক্ষা মন্ত্রণালয়ের যে চিফ আছে তারা থাকে, তাদের সাথে যদি তোমার একটা ইন্টারাকশন হয়, তাদের চোখে চোখে পড়ো, সেক্ষেত্রে তোমাদের অনেক সুবিধা হবে। সেক্ষেত্রে তোমাদের ইন্টারভিউটা ইজি হবে। ইন্টারভিউ তোমাদের যদি ভালো হয়, তাহলে তোমরা স্কলারশিপটা পাবা। এক্ষেত্রে তোমার ফেসটা একটু ম্যাটার করে। রেজাল্ট অবশ্যই ম্যাটার করে, কারণ রেজাল্ট ভালো না হলে তোমার ফাইল ওরা একসেপ্টই করবে না। আর তারপরে বিষয়টা হলো তোমার তাদের সাথে কথোপকথন, তাদের সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য রাশিয়ান কালচার হাউসে একটু তাদের চোখে চোখে থাকতে হবে। বুঝতে পারছি। আচ্ছা ভাই, এখানে আরেকটা বিষয় অ্যাড করি। আপনি তো মূলত আমার জানা মতে আপনি ওখানে এক কাজ করেন। আচ্ছা, বাংলাদেশি স্টুডেন্টরা অনেক দেশে আছে যেখানে, যেমন চায়নার কথা বলি, অনেক সময় পার্ট টাইম জবের সুযোগ সুবিধা দেয় না। সেই ক্ষেত্রে কি রাশিয়া কি এরকম কোনো বাধ্যবাধকতা আছে যে পার্ট টাইম জব বা অথবা অন্য কোনো কাজ করতে পারে না? রাশিয়াতে এরকম বাধ্যকতা শুধু প্রথম বছর স্টুডেন্টের জন্যই, যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে থাকে, এটাকে বলে পাথফাক। তা যখন তুমি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে থাকবা, তখন তুমি কোনো কাজের পারমিশন রাশিয়ান ল দেয়নি, তুমি জাস্ট এখানে পড়াশোনা করবা। কিন্তু 1 বছর যখন শেষ হবে, সেটা মূলত 6-7 মাসে হয়ে থাকে। তা প্রথম 6-7 মাস তুমি আসলে কাজ করতে পারবা না। যখন মেইন প্রোগ্রাম উঠবা, তখন তোমার জন্য রাশিয়ার যে কোনো কাজ তুমি করতে পারবা, তোমার জন্য ওটা লিগাল। জি, বুঝতে পারছি। আচ্ছা ভাই, তাহলে এখন মূলত রাশিয়াতে যদি কেউ যেতে চায় তাহলে তার জন্য আলাদা করে কোনো প্রিপারেশন নেওয়ার দরকার নাই। সে যদি মানে রাশিয়ান কালচার বা রাশিয়ান আহ, এদের সাথে যোগাযোগ করে তাহলে তাদের ক্ষেত্রে অনেকটাই সহজ হয়ে যাবে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে। হুম। আচ্ছা ভাই, এখানে আপনাকে আরেকটা প্রশ্ন করি। উচ্চশিক্ষা বাদেই কেউ যদি রাশিয়াতে শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাজ এ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সেখানে কি এই ধরনের লোকবল বা জনবল নেই, মানে সোজা জবের জন্য বাংলাদেশ থেকে? না, আসলে তোমাকে এগুলা হলো বিভিন্ন টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করতে হবে। তারা যদি তোমার ভিসা ইস্যু করে, তোমাকে ইনভিটেশন পাঠায়, সেক্ষেত্রে তুমি আসে জয়েন করতে হবে। এই দেশের স্যালারি আলহামদুলিল্লাহ, অন্যান্য কান্ট্রি গুলার কথা জানি না, যেমন অন্যান্য কান্ট্রিতে যত তুমি কামাই করবা, তার বলা যায় 70-80% তোমার খরচ হয়ে যায়। কিন্তু এই দেশে তোমার ওরকমটা না। তুমি যতটুকু কামাই করবা, তার বলা যায় 10%, 20% তোমার খরচা হবে, বাকি 80% তোমার সেভিং হবে বলা যায়। তা তুমি যদি কোনো কোম্পানির সাথে কথা বলতে পারো,
ওদেরকে মেইলের মাধ্যমে যে আমি আপনার এখানে কাজ করতে পারি। রাশিয়াতে এখন প্রচুর লোক লাগতেছে, কারণ এখানকার যুদ্ধের কারণে। এদেশে এমনিতে মাতৃতান্ত্রিক দেশ, এদেশে 70% মেয়ে, 30% ছেলে, 30%-এর মধ্যে আবার ফির বলা যায় যে 20% আবার ফির এটা আর্মিতে চলে যায়। এদের প্রচুর পরিমাণে লোক ও জনবল দরকার। তোমার যে দক্ষতা প্রকাশ করতে পারো কোম্পানির সাথে কথা বলে, তা সেই ক্ষেত্রে তোমার কোম্পানি ইনভিটেশন ইস্যু করবে, সেই ক্ষেত্রে তুমি চলে আসতে হবে। আর বেতন মোটামুটি বাংলা টাকায় 2 লাখ টাকার মতোই পাওয়া যাবে যদি তুমি কোম্পানির আওতায় আসো। জি, বুঝতে পারছি। তাহলে মোটামুটি রাশিয়াতে আমরা যদি শুধু কাজের জন্যও যেতে চাই, সেক্ষেত্রে মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের আমরা জব স্যালারি পেতে পারি আর কি। হ্যাঁ, আচ্ছা ভাই, তুমি এখানে যদি জি তুমি বলেন। যদি মনে করো ইঞ্জিনিয়ারিং পদে আসতে চাও, মানে টেকনিশিয়ান পদ, এখানে ইঞ্জিনিয়ার বলতে যেমন আমার ভার্সিটির নাম ডন স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি। মানে এখানকার ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বা এই টাইপ কোনো কিছু নাই বাংলাদেশের মতো। সরি, দুঃখিত, আমার রান্না করতেছি তো, ভাত। আচ্ছা ভাই, সরি, আচ্ছা ভাই, সমস্যা ভাত নেই। বলক আসছে। আপনি এত কষ্ট করে বিদেশ আমাদের সাথে বোঝো যুক্ত তো, হয়ে রান্না বান্না। অনেক তথ্য দিচ্ছেন, এটাই আমাদের অনেক সৌভাগ্যের বিষয় আর কি, যেটা তা সচরাচর আমরা তুমি যদি পেয়ে থাকি। টেকনিক্যাল টেকনিক্যাল পদে আসতে পারো, তাহলে মনে করো তুমি ভালো একটা টাকা ইনকাম করতে পারবা। কিন্তু তুমি যদি লেবার ভিসা আসতে চাও, সেক্ষেত্রে তোমার জন্য অনেক টাফ হয়ে যাবে। সেক্ষেত্রে তুমি মনে করো বাংলা টাকায় 70-80 হাজার টাকার মতো বেতন পাবা, আর এটা অনেক কষ্টসাধ্য। জি। আচ্ছা ভাইয়া, এখানে আমি যদি উচ্চশিক্ষা, আপনি যেমন সেলফ স্টাডিতে গেছেন, সেই ক্ষেত্রে বিএসসি কমপ্লিট করার জন্য কত টাকার মতো খরচ হতে পারে, এই বিষয়ে যদি একটু মানে আমাদের বলতেন, যে টিউশন ফি, আদার্স, আর রুম ভাড়া সব মিলিয়ে A to Z কত টাকার মতো খরচ হতে পারে? আহ, আমি বর্তমানে ডনস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে আছি। এখানে বাৎসরিক 2,000, তোমার বাৎসরিক 2 লাখ রুবল পে করতে হয়, যা বাংলা টাকায় 3 লাখের মতো। তাহলে 4 বছরে 12 লাখ টাকার মতো তোমার টিউশন ফি যাচ্ছে। কিন্তু তোমার খাওয়া দাওয়ার খরচা, তারপর হেলথ ইন্স্যুরেন্স, এগুলা মিলে বলা যায় তোমার বাৎসরিক 3.5 লাখ রুবলের মতো খরচা হবে। আর তুমি যেহেতু কাজের সুযোগ সুবিধা পাচ্ছ, তুমি এটা টিউশন ফি, এটা শুনে ভয় পাওয়ার কোনো কিছু কারণ নাই, কারণ টিউশন ফি তুমি কাজ করে তুলতে পারবা। যেমন 2 মাস থাকে এদের সামার ভ্যাকেশন, জুলাই আগস্ট। তুমি জুলাই আগস্ট কাজ করলে তুমি 2 লাখ কেন, তুমি মনে করো 2.5 লাখের মতো রুবল কামাইতে পারবা, মানে তোমার টিউশন ফিটা উঠে যাবে। আর বাকি 10 মাস তুমি মাসে, দিনে এখানে দিন হিসাব করে টাকা দেয়, তো দিন মনে করো 3,000 রুবলের মতো পে করে। 3,000 রুবল যদি তুমি একদিন কাজ করো, এই সপ্তাহে 5 দিনের মতো ক্লাস থাকে, বাকি 8 দিন কাজ থাকে। তুমি যদি কাজ করো, তাহলে তুমি হিসাব করে দেখো যে তোমার আসলে 8 দিন কাজ করলে তোমার 24,000 রুবলের মতো আসতেছে। তোমার খাওয়া দাওয়ার খরচা মনে করো 6,000 বা 7-8 হাজার। তুমি যদি 7-8 হাজার রুবলও খরচা করো, তুমি এখানে রাজার হালের মতো চলতে পারবা রাশিয়াতে। তা তা সেই সব করলে যে আসলে 2 মাস কাজ করে টিউশন ফিটা ম্যানেজ হচ্ছে, আর বাকি টাকা যেটা তোমার খরচা বা যেটা তোমার লাগে আর কি, বাকিটা তুমি করবা করবা না, এটা তোমার ব্যক্তিগত বিষয়ের উপর। মানে আর কি টিউশন ফি, লিভিং কস্ট সব চলে যায় আর কি। জি, জি, বুঝতে পারছি। আচ্ছা, আমাদের দর্শক যারা দেখছেন, তাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে জানাইতে পারেন, আমরা হচ্ছে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর রাশিয়ার বিষয়ে। আচ্ছা ভাই, আপনার কাছে আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে আপনি তো পার্ট টাইম জব করতেছেন নাকি হচ্ছে স্থায়ী জব করতেছেন, একটু যদি বলতেন। না, আমি আপাতত একটা রেস্টুরেন্টে ঢুকছি, রিসেন্ট ঢুকলাম। তা এখানে ইন্টার্ন করতেছি। তা ইন্টার্ন শেষ হলে আমার বেতন 3,000 পড়বে। আপাতত আমার বেতন 1,500, যেহেতু আমি ট্রেনি, নতুন ট্রেনি। জি, এখানে আমি মনে করো সুশি বানাই। জি। আচ্ছা ভাই, সেখানে হচ্ছে আমরা যদি পার্ট টাইম জব করি বা কাজ করি, সেই ক্ষেত্রে পার্ট টাইমের কি কোনো সুযোগ আছে নাকি ফুল টাইম করা লাগে? আপনি যেমন বললেন যে সাধারণত হচ্ছে রাশিয়ারা 12 ঘন্টা ওয়ার্ক করে, ঠিক আছে, দিনে 12 ঘন্টা ওয়ার্ক করে, সেই ক্ষেত্রে আপনার ওইখানে কি পার্ট টাইম জব করার কোনো সুযোগ আছে, 2-3 ঘন্টা বা 4 ঘন্টা এরকম? হ্যাঁ, তোমার মনে করো এখানে পার্ট টাইম জব করতে বলতে তোমার ফুড ডেলিভারি একটা, 2-3টা কোম্পানি আছে ফুড ডেলিভারি, তুমি সেগুলা পার্ট টাইম করতে পারবা। কিন্তু তুমি যদি কোনো রেস্টুরেন্টে কাজে ঢুকো, সেক্ষেত্রে তোমাকে
12 ঘন্টায় কাজ করতে হবে, বা যদি তুমি কোনো কোম্পানির ওয়্যার হাউসে কাজ করো সেক্ষেত্রে তোমার হলো 2 ঘন্টা বা 3 ঘন্টা পর পর 10 মিনিটের করে ব্রেক, আর 1 ঘন্টা করে খাওয়ার ব্রেক, এরকম আর কি। মানে তুমি যদি ফুল টাইম করো সেক্ষেত্রে 12 ঘন্টা, আর যদি পার্ট টাইম করো সেক্ষেত্রে তোমার ইচ্ছা মতো। আর ওইটা পার্ট টাইম জব বলতে রাশিয়াতে ফুড ডেলিভারি ছাড়া আর কোনো জব নেই বলা যায়। আহ, আচ্ছা ভাইয়া, এখানে আর আপনি এখানে বললেন। একটা জি। একটু সমস্যা আছে, যে তুমি যদি ল্যাঙ্গুয়েজ না জানো সেক্ষেত্রে তোমার কাজ পেতে অনেক সমস্যা হবে। ও, আচ্ছা ভাই, এখানে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য যে বিষয়টা সেটা হচ্ছে কি, বাংলাদেশে মানে এই রাশিয়ার কি কোনো লেভেল আছে, মানে কতগুলো লেভেল করলে ভালো স্কলারশিপ বা ভালো জব পাওয়া যায়? না না, সেরকম না, তুমি ওই কথাবার্তা টুকটাক বলতে পারো। যেমন তোমার যদি বলে যে তুমি ওই বইটা নিয়ে আসো বা তুমি ওই প্লেটটা নিয়ে আসো, তোমার যদি বলে, তুমি যদি সেটা না বুঝো সেক্ষেত্রে তো তোমার সমস্যা না। জি। ছোটখাটো চলাফেরা করার মতো, যে তোমাকে বললো যে এটা নিয়ে আয়, তুই ওটা কর, তুই এরপর এটা করবি, এসব জিনিসগুলো একটু জানতে পারলে হয়। তোমার আহামরি যে বইয়ের ভাষার মতো করে যে জানতে হবে তা না। যেন ওরা যেটুক চলাফেরার জন্য যেটুক জানা লাগে, তুমি যে 1 বছর ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসবা, তখন তুমি 1 বছর ল্যাঙ্গুয়েজ করলে আর কি হয়ে যাবে মোটামুটি চলাফেরা করার মতো। ও, আচ্ছা ভাই, এখানে কি বাংলাদেশে আমরা যদি ল্যাঙ্গুয়েজ বা শিখতে চাই রাশিয়ার ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, সেই ক্ষেত্রে কতদিন সময় লাগতে পারে আর কি? বাংলাদেশে মূলত ল্যাঙ্গুয়েজ শেখায় রাশিয়ান এম্বাসি, রাশিয়ান কালচারাল হাউস, যেটা ধানমন্ডির সাথে অবস্থিত। সেখানে 3 মাস পর পর 3 মাসের করে একটা করে কোর্স হয়। তুমি সে কোর্স করে রাশিয়ান ওয়ার্ড গুলো কিভাবে প্রোনাউন্সিয়েশন করতে হয়, কিভাবে লিখতে হয়, এসব শিখতে হবে। তারপর তুমি যত বই পড়বা তত তোমার দক্ষতা বাড়বে আর কি। বুঝতে পারছি। আচ্ছা ভাই, এখানে কত টাকার মতো খরচ হয় ভাষা শেখার জন্য 3 মাসে, যেটা বললেন ধানমন্ডিতে আছে? ধানমন্ডির সাথে ওটা হলো রাশিয়ান কালচার হাউস, সেখানে কোনো টাকা লাগে না, কিন্তু তোমার আগে গিয়ে খোঁজ রাখতে হয় যে তুমি ভর্তি হতে ইচ্ছুক, বা আগে একটা ফর্ম ফিল আপ করতে হয় যে আমি এখানে ভর্তি, আমি ল্যাঙ্গুয়েজ শিখতে আগ্রহী। তো সেটা তোমাকে করতে হবে, আহ, খোঁজ আচ্ছা নিতে ভাই। হবে আর কি। জি। আচ্ছা ভাই, এখানে আমাদের একজন হয়তো দর্শক পরে আছে, তিনি প্রশ্ন করছে, ভাইয়া যাইতে এখন কত টাকা লাগতেছে? আচ্ছা, বাংলাদেশ থেকে ওইখানে রাশিয়ায় যেতে ভিসা প্রসেসিং এবং আদার্স হচ্ছে বিমান ভাড়া কেমন, এটা যদি একটু আমাদের দর্শকদের একটু জানাইতেন। এখানে তোমার এক এক রাশিয়াতে বর্তমানে যে পরিমাণ স্টুডেন্ট আসতেছে সেক্ষেত্রে তোমার এয়ার লাইন্স যারা টিকিট সেল করতেছে তারা আসলে সিন্ডিকেটের মতো একটা সিস্টেম হয়ে গেছে। এরা এক এক হুম। সময় এক একটা ভাড়া রাখে, যখন স্টুডেন্ট বেশি থাকে তখন দেখে যে টিকিট নেই। সেক্ষেত্রে তোমার 1 লাখ টাকা বা 1,05,000, 1,05,000 মতো সামথিং যেতে পারে। আবার অন্যান্য সময় তুমি 65,000, 60,000 দিয়েও আসতে হবে। যেমন আমি আসছি 74,000 টাকা দিয়ে, কিন্তু সেই দিনেই ঢাকা থেকে আমার বন্ধুরা ফ্লাই করছিল, ওদের 93,000 টাকা টিকিট ফ্লাইট কস্ট নিছে। আমি চিটাগং থেকে ফ্লাই করছি, ওরা ঢাকা থেকে ফ্লাই করছে। আচ্ছা ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, আপনাকে এই বিষয়গুলো, আপনি অনেক গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন। আচ্ছা ভাই, এখানে আরো একটা বিষয়, যে আপনি যখন প্রথম রাশিয়ায় যান কি কি অসুবিধায় পড়ছিলেন, বা যারা এখন রাশিয়ায় যেতে চায় তারা কি কি ধরনের প্রবলেম ফেস করতে পারে, এই বিষয়ে যদি একটু আগে থেকেই সতর্ক দিতেন আমাদের যারা দর্শক আছে দেখতেছেন। আমি রাশিয়াতে আসে একটা বিষয় প্রবলেম ফেস করছি, যে ভুল ইনফরমেশন, যেমন পাথয়ে কাজ বাজ করা যাবে না, এসব জানতাম না। তারপর আমাকে ওইভাবে বলা হয়নি যে আসলে ল্যাঙ্গুয়েজটা খুব বেশি ইম্পর্টেন্ট, যে ল্যাঙ্গুয়েজটা আসলে এখানে কাজ বাজে পাওয়া যাবে না। তা এরকম আর কি। আর তা এখানে যদি তুমি ল্যাঙ্গুয়েজ পারো, কাজ বাজ খুঁজে নিতে হবে। আসার ক্ষেত্রে দেখতে হবে যে কোন এলাকাগুলোতে কাজ বেশি পাওয়া যায়। যেমন বড় সিটি গুলোতে কাজের পরিমাণ বেশি থাকে, যেমন মস্কো, সেন্ট পিটার্সবার্গ, তারপর নোভোসিরিস, এসব সিটিতে তুমি যদি যাও তাহলে তোমার কাজের সুযোগ সুবিধা বেশি থাকবে আর কি। ওখানে চাহিদার তুলনায় লোক অনেক কম, যার কারণে তুমি ভাষা না জানলেও তোমাকে আর কি কাজে নেবে। কিন্তু আমি আছি বর্তমানে রোস্টভ, এখানে এখানে ভাষাটা খুব ম্যান্ডেটরি। কারণ এখানে বলা যায় তুর্কমেন, তাজাক, উজবেক, এসব কান্ট্রি গুলার ছেলেপেলে গুলা এখানে আসে। আর আমাদের যেমন আমরা ছোটবেলা থেকে পড়ে আসি ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এরা তেমন সোভিয়েত
ইউনিয়নভুক্ত কান্ট্রি গুলো এদের রাশিয়ান হলো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তাই এরা অনেক ভালো রাশিয়ান পারে, যার কারণে এইসব সিটি গুলোতে কাজ বাজ একটু কম পাওয়া যায়। হ্যাঁ। আচ্ছা ভাই, এখানে হচ্ছে যে মানে আহ, প্রতি তোমার কম্পিটিশনটা একটু বেশি। ও, আচ্ছা ভাই, এখানে আরো একটা আপনাকে প্রশ্ন করি, সেটা হচ্ছে এই যে আমরা যেমন বাংলাদেশের পাশাপাশি ইংলিশে অনেক কিছুই আমরা কেউ কথা বলে মোটামুটি একটু বুঝতে পারি যে হ্যাঁ ইংলিশে কি বলতেছে। তাহলে রাশিয়ায় কি মানে ইংলিশের চর্চা একবারে নেই বললেই চলে, নাকি কোনো কোনো জায়গায় ইংলিশের চর্চা আছে? বা রাশিয়াতে রাশিয়ান যারা আছে ইংলিশের তারা কি চর্চা, ইংলিশ কি পারে বা ইংলিশ চর্চা করে না একবারে? না আসলে এরা এদের ভাষাতেই কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এরা ইংলিশ অত ভালো পারে না, এরা কখনো ইংলিশের প্রতি আগ্রহী ছিল না। কিন্তু কিছু কিছু সিটি যেমন মস্কোর কিছু কিছু অঞ্চল, যেমন তুমি রেড স্কোয়ারে যাও বা সেন্ট পিটার্সবার্গের প্রদর্শন মানে টুরিস্ট স্পটস গুলাতে যাও, সেক্ষেত্রে তোমার ওরা মোটামুটি ইংলিশ পারে। যারা পারে তারা ফ্লুয়েন্ট বলতে পারে, আর যারা পারে না তারা পারে না আর কি। তা রাশিয়ানরা সচরাচর ওদের ভাষায়, তুমি ওদের সাথে ভাঙ্গা রাশিয়ান ভাষায় কথা বলো, সেই ক্ষেত্রে ওরা তোমার রিপ্লাই করবে। ওরা আরো ভালো স্বাচ্ছন্দ্যবোধ ভাবে তোমার রিপ্লাই করবে, কিন্তু তুমি যদি ইংলিশে একটু কথা বলতে চাও তাহলে ওরা একটু খারাপ ভাবেই দেখবে। তাই মনে করি রাশিয়া আসার ক্ষেত্রে টুকটাক ছোটখাটো কিছু কথা শিখে আসা দরকার রাশিয়ান বুঝতে পারছি ভাষায়। ভাই। আচ্ছা ভাইয়া, এখন হচ্ছে যারা হচ্ছে আমরা বিশেষ করে পলিটেকনিকে আছি, এদের ক্ষেত্রে আপনি সর্বশেষ কি উপদেশ এবং পরামর্শ দিবেন যে এখন থেকে তাদের যারা বিশেষ করে ধরুন অষ্টমে আছেন, এখনো অনেকে রাশিয়া দিতে যাচ্ছে, আবার ষষ্ঠতে আছে, আবার চতুর্থে আছে, তো আপনি সর্বশেষ কি পরামর্শ দিবেন তাদেরকে? আমি মনে করি ভাই, তোমরা যদি রাশিয়াতে আসতে চাও তাহলে স্ক্যামের শিকার হয়েও না। কিছু কিছু ক্ষেত্রে আছে, যেমন দালাল আছে যারা মনে করো অনেক বেশি টাকা খেয়ে ফেলে। যেমন আমি আমার বন্ধুর মাধ্যমে আসছি, আমার মনে করো $500 মতো সেভ হয়েছে আর কি। কিন্তু আমাদের সাথে আসা অন্য কয়েকজন, অন্যান্য দুইজন বা তৃতীয় পক্ষ হয়ে আসছে, তাদের ক্ষেত্রে মনে করো আরো $500-600 বেশি লাগছে। তা আমি মনে করি যে রাশিয়া যারা আসবা তারা কাউকে ফাইল দেওয়ার আগে অ্যাটলিস্ট যারা রাশিয়াতে আছে তাদের সাথে কথা বলবা, যাচাই করবা। মানে প্রতারিত হইও না, কারণ রাশিয়া দেশটাতে স্ক্যাম একটু বেশি হয়। মানে বাঙালিরাই, আমি বিদেশে আসার পর বাঙালিদের দ্বারাই ক্ষতি হয়েছে, অন্য কোনো দেশের নাগরিক দ্বারা ক্ষতি হয়নি, বাঙালি দ্বারাই ক্ষতি হয়েছে। জি ভাই। ভাই, আমরা মোটামুটি সবার শেষের দিকে চলে আসছি। আমরা এখন আমাদের দর্শক যারা আছে তাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো। আমাদের যারা দর্শক, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের বলতে পারেন। আমরা সে লাইভের শেষে আমাদের মূলত জাপান থেকে আরো এক ভাই যুক্ত হওয়ার কথা ছিল, হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেম বা নেটওয়ার্কের প্রবলেমের কারণে তিনি যুক্ত হতে পারে না, এবং চায়না থেকে আমাদের মাহবুব ভাই ডিরেক্টর, তিনারও যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু তিনিও টেকনিক্যাল প্রবলেমের কারণে হয়তো যুক্ত হতে পারেনি, কারণ বাইরের দেশগুলোতে বিশেষ করে ফেসবুক, বিশেষ করে চায়নাতে ফেসবুক ব্যবহার করতে দেয় না। তো ভিপিএন দিয়ে কানেক্টেড করে আসলে যুক্ত হতে হয়। তো ভাইরা বিভিন্ন প্রবলেমের কারণে যুক্ত হতে পারে নাই। আর রিহান ভাই, আপনি অনেক কষ্ট করে আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। আপনাকে ইউরেকা একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনার সুক্রিয়া জ্ঞাপন করি যে আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। ভাই, আমরা হচ্ছে লাইভের একবারে শেষ দিকে চলে আসছি। আপনার যদি একান্ত নিজের কিছু বলার থাকে তাহলে বলতে পারেন, তা না হলে আমরা শেষের দিকে শেষ করবো আর কি লাইভটি। একটা ভাই কমেন্ট করছে যে ভাইয়া যাইতে এখন কত টাকা লাগতেছে। আমি বলবো ভাই, এটা আসলে তোমার ভার্সিটির উপর নির্ভর করবে। তুমি ভার্সিটির ওয়েবসাইট গুলাতে ঢুকবা, ঢুকে দেখবা যে আসলে প্রিপারেটরি কোর্সের টিউশন ফিটা কত। আর তারপর তুমি যাকে দিয়ে ফাইল প্রসেসিং করবা, দেখবা যে সে কত চাচ্ছে। তা আমার ক্ষেত্রে মনে করো $3,200 খরচা, মানে টিউশন ফি, তারপর অন্যান্য ডকুমেন্টের জন্য লাগছে। আর দেশের যেগুলা খরচা ওগুলো আলাদা, যেমন তোমার ফ্লাইট কস্ট, তোমার শপিং, এগুলো আলাদা। আচ্ছা ভাই, এখানে আমি আরেকটা ছোট্ট করে প্রশ্ন করি, যে কেউ যদি মানে এখন নতুন ভাবে যেতে চায় নিজ খরচে, তাহলে মোটামুটি বাংলাদেশ থেকে শুরু করে চায়না বলতেছে, সরি, রাশিয়াতে পা দেওয়া পর্যন্ত মানে মোট
কত টাকার মতো অ্যামাউন্টের একটা খরচ হতে পারে, এরকম যদি আনুমানিক একটা বলতেন যে এত টাকা হলে বাংলাদেশ থেকে শুরু করে চায়না, রাশিয়াতেও হচ্ছে পা দিতে পারবে, রাশিয়ার পরে তারপরে আদার্স খরচগুলো হবে, এরকম একটা যদি ধারণা দিতেন। তুমি যদি মস্কো বা সেন্ট পিটার্সবার্গের মতো বড় সিটিতে যাও, সেসব সিটিতে তোমার ধরে রাখতে হবে যে 6 লাখ প্লাস খরচা হবে যাওয়া আসা পর্যন্ত। আর যদি মনে করো অন্যান্য সিটি গুলাতে যাও, যেমন ভরনেস, তারপর ভ্লাদিভস্টক, এসব সিটিতে যাও, সেক্ষেত্রে তোমার 5 লাখ সামথিং এরকম খরচা হবে। মস্কো, সেন্ট পিটার্সবার্গ এসবে 7 লাখ টাকা প্লাস খরচা হতে পারে। এটা ভাই সিটির উপর ডিপেন্ড করে। কিন্তু তুমি দেশে ধরে রাখো যে দেশে তোমার প্লেন খরচা, তারপর এম্বাসি ফেস, তারপর হাবিজাবি খরচা মিলে আর কি, শপিং টপিং মিলে ধরো দেশে থাকতে তোমার 2 লাখ টাকার মতো খরচ হবে। 2 লাখের আশেপাশে, হয় 1,70,000, 1,70,000 বা 1,60,000 এরকম। আর তোমার ওইটা হলো বাৎসরিক টিউশন ফি, যেটার উপর আর তোমার দালাল কত খাচ্ছে সেটার উপর। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং আমাদের আপনার গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন। আমরা একবার লাইভের শেষে চলে এসেছি। আমাদের সাথে মোহাম্মদ দীপু ভাই যুক্ত হয়েছিলেন, আপনাকে প্রশ্ন করেছেন যে রিহান ভাই ভাবি কেমন আছে। হ্যাঁ, তা আপনি দীপু ভাইয়ের উদ্দেশ্যে যদি কিছু একটু বলেন। ওর ভাবিক মেসেজ দিলে তো পারে, আহ, তাহলে তো হয়। উম, আচ্ছা ঠিক আছে, রিহান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা হচ্ছে পরে আরো যদি সেশন করি তাহলে আপনার কাছ থেকে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবো ইনশাল্লাহ। এবং আমাদের ঠিক সাথে আছে। লাইভে যারা এতক্ষণ পর্যন্ত যুক্ত হয়েছিলেন, যারা এতক্ষণ ধরে আমাদের কথা শুনলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই এবং শুভকামনা জানাই। যারা হচ্ছে বাইরে দেশে যেতে চায়, বিশেষ করে চায়না, জাপান এবং হচ্ছে রাশিয়া, আমাদের ইউরেকা একাডেমিতে আমরা হচ্ছে একাডেমিক কোচিং, পলিটেকনিক অ্যাডমিশন এবং হচ্ছে পিডুয়েট অ্যাডমিশন, সাথে হচ্ছে বাইরের দেশে স্কলারশিপ নিয়ে কাজ করতেছি। তো আপনারা চাইলে বিভিন্ন দেশের ওয়েবসাইট ছাড়াও আমাদের থেকে বিভিন্ন তথ্য এবং যোগাযোগ গ্রহণ করতে পারেন। এই বলে আজকের লাইভটি এখানেই শেষ করছি। রিয়ান ভাই, আপনি কি বলেন? হুম, আচ্ছা ঠিক আছে। বড় ভাইরা থাকলে, মাহবুব ভাই থাকলে, ওয়াহিদুল ভাই থাকলে সেক্ষেত্রে আরো ভালো হতো। জি, সেক্ষেত্রে স্টুডেন্টের ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড যারা আছে তাদের জন্য অনেক হেল্প হতো। তাদের নিয়ে আমরা পরবর্তীতে আবার সেশন করবো, সমস্যা নেই। ইনশাআল্লাহ তাহলে এই ইনশাআল্লাহ। পর্যন্তই থাকুক ফরিদ। জি, আল্লাহ হাফিজ। ঠিক আছে, সকল অসংখ্য দর্শককে ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে নতুন নতুন ইভেন্টে এবং নতুন সেশনে, নতুন কোনো নতুন কোনো দেশে নতুন কোনো ভাইকে নিয়ে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।